আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমাদের প্রত্যেকে আশা করি ভালো আছো। আমরা এই শেষ কয়েকটা দিনে তোমাদের জন্য আমরা কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, ফিজিক্স বলো, চেষ্টা করবো অ্যাটলিস্ট কেমিস্ট্রি ফুল দেওয়ার চেষ্টা করবো। ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ফিজিক্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এবং গ্রাফ যা যা আছে এগুলোর বেসিসে এমসিকিউ চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা এবং টাইপ গুলা কি হবে সেগুলা একটু ধরার দেওয়ার চেষ্টা করবো। সো আজকে শুরু করতেছি এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 গুণগত রসায়ন যে ইম্পর্টেন্ট টাইপস এবং টপিকস তোমার যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আর কি আমরা শুরু করছি। চলো ফার্স্টেই তুই দেখি আমাদের যে টপিকটা অনেক ইম্পর্টেন্ট বা টাইপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন। এটা থেকে আমাদের মেজরিটি কোশ্চেন আসে এবং দেখো কোশ্চেনগুলো দেখলে বুঝবে এগুলো আসছে বিগত বছরের মধ্যে। ছোট একটা রিক্যাপ দিই, আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান। হ্যাঁ, আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা সমান বাকিগুলা ডিফারেন্ট। আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান এবং আইসো ইলেকট্রন হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। বাকি সবকিছু ডিফারেন্ট হবে। এই বেসিসে হয়। এখন কোশ্চেনগুলো যদি দেখো তাহলে বুঝবা ক্লিয়ারলি আরো। দেখো ফার্স্টে আসছে 2022-23 আসছে কোশ্চেনটা যে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? সম ইলেকট্রন। এখন কার্বন ডাই অক্সাইডের কয়টা ইলেকট্রন আছে? জাস্ট একটু মনে মনে আলোচনা করি। কার্বন ডাই অক্সাইড 6টা ইলেকট্রন, অক্সিজেনে 8টা করে 16টা ইলেকট্রন। টোটাল 22টা ইলেকট্রন আছে। তো আমার এরকম একটা পরমাণু থাকা লাগবে এখানে যার 22টা ইলেকট্রন আছে। দেখো তুমি একটু ভালো করে যদি খেয়াল করো ভাইয়া যে এখানে নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড যেটা NO মাইনাস, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, 15 আর 1 16, মাইনাসের জন্য একটা ইলেকট্রন কাউন্ট হচ্ছে 16, এটা হচ্ছে না। অক্সিজেনের কত? 8টা, 3 8 24, হাতে আছে, এখানে আবার মাইনাস আছে, মানে 25টা হচ্ছে, তাও হচ্ছে না। এখানে দেখো ক্লোরিন কয়টা আছে? 17টা। অক্সিজেন হচ্ছে 18টা, 8টা। তাহলে 25টা আর একটা মাইনাস, মাইনাস এটাও হবে না। তাহলে হবে কোনটা? এই যে এটা থাকে। নাইট্রোজেনের 3 7 21 আর হাতে ওই যে নেগেটিভ জন্য 1, 22টা ইলেকট্রন। তো এটা মুখেই হয়ে যাচ্ছে আমাদের এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। কোশ্চেন দেখো কোন প্রক্রিয়ায় আমাদের থোরিয়াম যেটা আছে, থোরিয়াম 23490 থোরিয়াম থেকে আমাদের 23491 PA তৈরি হয়। এখন এখানে কি কি আছে? আলফা ইমিশন হচ্ছে, বিটা ইমিশন হচ্ছে, নাকি গামা, নাকি নিউট্রন ইমিশন? ফার্স্ট অফ অল আলফা ইমিশনে কি হয়? আলফা ইমিশনে একটা হিলিয়াম পাওয়া যায়। হিলিয়াম কি হয়? হিলিয়াম 2+। আলফা ইমিশন হচ্ছে হিলিয়াম প্লাস। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে ভাই, আলফা ইমিশনে হিলিয়াম 2+ হয়, হিলিয়াম বের হয়ে যায়, তার মানে তার দুইটা প্রোটন, চারটা ভর সংখ্যা এগুলো বের হয়ে যাচ্ছে। বিটা ইমিশনে কি হয়? বিটা ইমিশনে বেসিক্যালি ইলেকট্রন বের হয়ে যায়। ইলেকট্রন বের হইলে কি হইতে জানো? ইলেকট্রন বের হইলে তার একটা প্রোটন সংখ্যা বেড়ে যায়। ইলেকট্রন যখন বের হবে এই যে -1 এর জন্য প্রোটন সংখ্যা বেড়ে যায়। গামা যখন নিঃসরণ হবে ভাই, গামা যখন নিঃসরণ হচ্ছে তখন কি হয়? গামা যখন নিঃসরণ হয় তখন তাকে নিউট্রন সংখ্যা, একটা নিউট্রন রিলিজ হলে যেটা হয় সেইটা হইতেছে। তো গামা রিলিজ হলে এনে প্রোটন সংখ্যা কোনো চেঞ্জ হয় না, জাস্ট উপরে একটা সংখ্যা কমে যায়। ঠিক আছে? গামা ইমিশন এবং নিউট্রন ইমিশন একই জিনিস। দেখা যাচ্ছে এখানে 234 যে ভর সংখ্যা, এখানেও 234 ভর সংখ্যা সেম। চেঞ্জ হচ্ছে শুধুমাত্র তাদের পারমাণবিক সংখ্যা, 90 থেকে 91 হচ্ছে। ইট মিনস এখানে একটা বিটা এমিশন হচ্ছে। দেখছো, এটাও মুখে করা যায়। আমি just বোঝানোর জন্য এত ডিটেলসে গেছি। মুখে করা যায় এবং সেটা মাত্র 10 সেকেন্ডও লাগে না। পরের কোশ্চেন দেখো, কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন নিউট্রনের সংখ্যা সমান? এটা আমি একদম তোমাদের হাতে রেখে দিচ্ছি, তোমরা এটা সলভ করবা। এটার অ্যান্সার হবে এই যে 4 নাম্বারটা হবে তোমার এটার অ্যান্সার। সো নিজেরা একটু মাথায় ভাবো কি হবে। দ্যাটস ইট, সিম্পল। এবার আসো, আমি থিওরিটিক্যাল প্রশ্নগুলো আগে রাখছি। এমআরআই, এনএমআর, ইউভি, এইখান থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার গুলোতে প্রশ্ন আসে এবং আমরা এই টপিক গুলাকে অবহেলা করি। ফার্স্ট কথা, আমরা অবহেলা করি এবং আমরা এটা পরীক্ষা এমসিকিউতে গিয়ে কনফিউজড হই, প্লাস হচ্ছে পারি না, এমসিকিউ পারি না। সো আমাদের মেইন কাজ হবে বইটা থেকে এমআরআই, এনএমআর, ইউভির ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে যে এটা কোন কাজে ব্যবহার হয়, কি কাজ করছে। যেমন এমআরআই হচ্ছে তোমাদের মস্তিষ্কের স্ক্যানিং এর ক্ষেত্রে ইউজ হয় আর কি, ইউভি হচ্ছে জাল টাকা শনাক্তকরণ ইউজ করি। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে, এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দরকার করে একটু দেখে নিবে যে কেমনে হইতেছে। জাস্ট ইম্পর্টেন্ট লাইন যে কোনটা দিয়ে কি কাজ করা যায়। ওকে, এখানে একটা কোশ্চেন আসছে যে এমআরআই, আমার কাছে এমআরআই আছে, এমআরআই যন্ত্রের সাহায্যে মানব দেহে রোগ নির্ণয়ে রোগ নির্ণয়ে মৌলিক ভূমিকা রয়েছে কোনটা? ফার্স্ট অফ অল এমআরআই যন্ত্র দিয়ে আমি তিনটা তিনটা মানে মৌলিক মানে পরমাণু আছে, মৌল আছে, তিনটা মৌল আছে যেগুলোতে কাজ করা যায়। হাইড্রোজেন, কার্বন আর একটা হচ্ছে ফ্লোরিন। হাইড্রোজেন 1,
কার্বন ভর সংখ্যা 13 এবং ফ্লোরিনের 19, এইগুলা দিয়ে মেইন কাজটা হয়। তার মানে এখানে কোনটা আছে? নিয়ন, অক্সিজেন, সিলিকন, হাইড্রোজেন। অবশ্যই হাইড্রোজেন হবে। এখন এই জিনিসটা 2019-20-এ আসছে, এবারও কি আসার চান্স আছে? অবশ্যই আছে। হয়তো কোশ্চেনটা এরকম হুবহু দিবে না, কিন্তু হয়তো দিবে অন্য কিছুটা, হয়তো এখানে ফ্লোরিন থাকবে বা কার্বন থাকবে, তখন আমরা মিস করে যেতে পারি। তো এখানে মিস করা যাবে না। দেখো, কোশ্চেন বলছে নিচে কোন নিম্নে বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এখন সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝায়? ফার্স্ট অফ অল আমাদের এটা বুঝতে হবে এক্স রে একটা রেঞ্জ আছে, 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের মধ্যে, যতটুকু আমি জানি। তারপর হচ্ছে ইউভির একটা রেঞ্জ আছে, ইউভি হচ্ছে 380 থেকে, আচ্ছা 380 না, মেবি 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে ভিজিবলের আগে। আইআর হচ্ছে ভিজিবলের পরে 780 থেকে কত একটা আরো বেশি হবে। এখন এই প্রত্যেকটা অনেক বেশি। এর সবচেয়ে কম হচ্ছে হলো গামা রে। গামা রেটা হচ্ছে আরো কম, লাইক তরঙ্গ দৈর্ঘ্যটা আরো কম, সেরকম এক্স রে থেকেও কম। এক্সাক্টটা মনে নেই, হয়তো আরো কম হবে, 10 বা সামথিং কিছু একটা হবে। So, এইটা কম হওয়ার কারণে আমি বুঝতেছি যে আমার অ্যান্সারটা আসলে এই তিনটা, এক্স রে বলে এটা হবে না, ইউভি হবে না, ইনফ্রারেড হবে না, হবে কি ভাই? জাস্ট গামা রে। অ্যান্সার গামা রে। 1450। যদি আমরা ভ্যালুগুলো মনে রাখতাম বা মনে না রাখি, আমি এটা পারবো না, এই কোশ্চেন পারবো না। ঠিক আছে, বা মাইক্রোওয়েভের হয়তো দিতে পারছি যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন এখানে একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। কারণ ডেল ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। সো এটা একটু মনে রাখতে হবে। যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য না লিখে লিখে বলতে হয় শক্তি কত আর শক্তি বেশি, তাহলে কি বলতে হয়? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি, ইট মিনস তা গামা রে হইতো। বা শক্তি সবচেয়ে, এখানে যদি বলি শক্তি সবচেয়ে কম কার, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার শক্তি সবচেয়ে কম হবে। এই জিনিসটা আমাদের মিস করা যাবে না। এগুলো এই কনসেপ্টটা থেকে তরঙ্গ দৈর্ঘ্যের ম্যাথ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ওকে, ক্রোমাটোগ্রাফি আমি টাইপ থেকে কোনো এমসিকিউ রাখিনি, এটা থেকে এমসিকিউ আসে নাই বললে ভুল হবে, আসছে, বাট আমি এমসিকিউটা হয়তো আরো আগে, প্রিভিয়াস অনেক আগে আসছে। এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হলো এটার সংজ্ঞাটা করে ফেলবা রিটেনের জন্য। যদি বলি সংজ্ঞা প্লাস এটা যে প্রকারভেদ আছে, প্রকারভেদ, হ্যাঁ, প্লাস এই প্রকারভেদের সিম্পল, একদম সিম্পল প্রকারভেদটা করবা কি কাজে লাগে, এবং কোনটার মধ্যে কোনটা আসলে ধরো একটা যে কিছু পার্ট আছে, একটা কোনটা স্থির থাকে, কোনটা চলতেছে, চলিত মানে চলতেছে, সেই পার্টটা। ধরো পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে ধরো লিকুইডটা কোনটা থাকে, যে লিকুইড হয়তো তোমার যে সলিড পার্টটা কোনটা বা লিকুইড পার্টটা কোনটা একটু দেখার চেষ্টা করো। আরেকটা হচ্ছে এক্সাম্পল, মানে পেপার ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি গুলো এক্সাম্পলস গুলো একটু দেখবা। সাথে সাথে এর একটা ম্যাথ আছে, আরএফ ভ্যালু বের করার একটা ছোট ফর্মুলা আছে। এই ফর্মুলাটা দেখে ফেলবো বই থেকে, এই জিনিসগুলো ফুললি বই থেকে দেখবো, আর কোনো কাজ না। ঠিক আছে, ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটা দেখবা, রিটেনের জন্য আসতে পারে। প্রকারভেদ, প্রকারভেদের এক্সাম্পল, তার আরএফ ভ্যালু বের করার নিয়ম একটু দেখলেই হবে। এই স্থির চলে এটা না দেখলেও চলবে, এটা একটু যেহেতু আমার সময় হাতে কম, এটা দরকার নেই, জাস্ট এই কয়েকটা জিনিস দেখলেই আমাদের হয়ে যাচ্ছে ক্রোমাটোগ্রাফি থেকে। ওকে, তারপর দেখো অরবিট এবং অরবিটাল, থিওরি কোশ্চেন শেষ। অরবিটাল মধ্যে আমাদের এস এস ব্লক, পি ব্লক, তারপর হচ্ছে হলো যে পি ব্লক, তারপর হচ্ছে এফ ব্লক, এই চারটা কয়টার পর কয়টা মূল আছে? পি ব্লকের মধ্যে যে মেটালয়েড আছে, মেটালয়েড কয়টা, ব্যাখ্যাগুলো করে ফেলবা, 6টা বা 7টা, 6টা আছে। এফ ব্লকের কম্পাউন্ডের মধ্যে কেন অন্ত অবস্থান্তর মৌল বলা হয়? অন্ত অবস্থান্তর মৌল বলা হয়, এই ব্যাখ্যাটা শিখে নেবা। কেন অবস্থান্তর মৌল বলা হয়, এটা দেখে রাখবা। ঠিক আছে, এই জিনিসগুলো দেখে রাখতে হবে। ডি অরবিটালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রানজিশন মেটাল। আমাদের যখন এডমিশন দিছিলাম, আমরা যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন আসলে আমাদের ডি ব্লকের ফুল ফিগার, ডি ব্লকের ডি অরবিটালের, অরবিটালে যে 5টা অরবিটাল আছে, 5টা, সেগুলো ফিগার আসছিল, ফিগার, 5টা ফিগার আসছিল। তোমার ফিগার গুলো ভালো করে শিখে যাবা, এবার হয়তো দিয়ে দিতে পারে কোনোভাবে। চেষ্টা করবা যদি এফ এর দেওয়া থাকে, এফ এর এফ এরটাও শিখে ফেলা কাজ। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, এফেক্টটাও শিখে ফেলা। আর কিছু না হোক এফেক্টটা শিখে ফেললে বেটার, মানে হয়তো আমাদের ডিআরস হতে পারে, অ্যাডভান্স করে দিতে পারে, এফেক্টে দিতে পারে। এখন ডি ব্লক থেকে বা ডি অরবিটাল থেকে বেশি কোশ্চেনটা আমার প্রথম কোশ্চেন লাগছে যে কোন ডি অরবিটাল গুলা অক্ষ বরাবর অবস্থিত। এখন অক্ষ বরাবর অবস্থিত ডি অরবিটাল, ফার্স্ট অরবিটাল আছে, ফার্স্ট অরবিটাল হচ্ছে ডি এক্স ওয়াই,
dyz dzx x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dz স্কোয়ার। আমি যে ফিগারটা আঁকতে পারতাম, বা তুমি যদি আঁকতে পারো, তুমি অলরেডি জানো যে কোনগুলা এক্স বরাবর আছে, কোনটা এক্স বরাবর নাই। ফার্স্ট অফ অল ডি এক্স ওয়াই এই তিনটা কিন্তু সেম। এই তিনটাকে একটা এক্স বরাবর থাকে না, তিন থাকে হচ্ছে এক্স এর সাথে পার্শ্বওয়াইজ থাকে। এটা এক্স, এটা ওয়াই হলে এটা হবে ডি এক্স ওয়াই, পার্শ্ব বরাবর থাকে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার প্রত্যেকটা এক্সিস বরাবর থাকে। এই যে এক্সিস বরাবর থাকে, এটা ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এবং জি স্কোয়ার দুইটাই এক্সিস বরাবর থাকে, অ্যান্সার হবে প্রথমটা। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। সো এক্সিস বরাবর থাকে, এগুলো এক্সিসে পাঁচশো বরাবর থাকে। ওকে, পরের কোশ্চেন বলছে স্ক্যান্ডিয়ামে 3d1 ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট। কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট একদম, মানে আমি মনে করি যে অ্যাডমিশনের সবচেয়ে বড় কমন কোশ্চেন, যে কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট বের করা। এত কমন কোশ্চেন আসে, তো স্ক্যান্ডিয়াম কেন, অন্যান্য কম্পাউন্ড দিয়েও দিয়ে দিতে পারে, ওকে। এখন স্ক্যান্ডিয়ামে কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট আমি কেমন বের করবো? 3d1 দেখে বলছে 3 আছে, মানে কি এন হচ্ছে হলো 3, এন হচ্ছে 3, তারপর হচ্ছে হলো এন সকলে 3 আছে, ডি হচ্ছে 2, এল হচ্ছে 2। ঠিক আছে, আর যেহেতু 3d1 এখানে কিন্তু এক্সেপশনাল দেয় না, এখানে 3d1 এর জন্য আমরা ভাবতে পারি -2 হইতে পারে, বাট -2 না, যেহেতু এটা একটা এক্সেপশন, এটা এম হচ্ছে 0। আর হচ্ছে যেহেতু প্রথম ইলেকট্রন প্লাস, আনসারটাই হবে, এখানে আর কোনো ঝামেলাই নেই। ওকে, ডান। পরেরটা যাই, কোন বস্তু সম্ভব না আমাদের 2D, এটা কোনো সম্ভব? 3f এটা কি সম্ভব? সম্ভব না, 2D আছে এখানে, 2D শেষ, 2D আছে, হবে না। আর্সেনিকের যোজনী ইলেকট্রন কত? আচ্ছা, আর্সেনিক বেসিক্যালি কোন গ্রুপে আছে বলতো? 15 গ্রুপে আছে। দেখো ভালো করে, আর্সেনিক বেসিক্যালি গ্রুপ 15 আছে, ভালো করে দেখো। তো এটা শেষ করার পথে প্রায় 5টা ইলেকট্রন আছে, তো যোজনী হচ্ছে হলো। ওকে, ডান। এবার এই কোশ্চেনটা দেখো যে প্রথম ট্রানজিশন ধাতুর সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত একটি এম থ্রি প্লাস আয়নে 5টা ইলেকট্রন এবং 3D শেলে অবস্থিত আছে। এম3+ আয়নের 5টা ইলেকট্রন 3d5 এ আছে, 3d5 এ আছে। আচ্ছা, 3d5 এ 5টা ইলেকট্রন এরকম এরকম আছে। এম3+ আয়নটা কি হইতে পারে? এখন আমার একটা খেয়াল করো, আর্গন তো অলরেডি, মানে যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি আর্গনে 18টা থাকে, এরপর বাকিটা যোগ করে দিই। 18 আর 3d5 এর 5টা তো হয় 23 হচ্ছে না? 23 হচ্ছে না? 23 তো হচ্ছে। এখন 23 কার আছে, তার সাথে 3 যোগ করে দাও। 23 এম3+ 3 টা যোগ করতে 26, 26 কার? আয়রনের। তার মানে আয়রন 3+ হবে এটা অ্যান্সার। সিম্পল। এটার জন্য খুব বেশি মাথা ঘামাইতে হচ্ছে না, জাস্ট একটু ভাবলেই হয়ে যাচ্ছে। ওকে, অরবিটালে আরো কিছু কোশ্চেন আছে, যে কোন পরমাণুর ক্ষেত্রে নিচে কোনটি 4টা কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক আছে। এটা নিজেরা করবা, এটা আমি ডিক্টেট করতেছি না, নিজেরা করবা। পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পজ করে, এটা অ্যান্সার আমাকে জানাও। এই অ্যান্সারটা কমেন্ট সেকশনে আমাকে জানাও, ভাই এটা অ্যান্সার এটা হবে। ঠিক আছে, অলসো এটা যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেল ইলেকট্রন সংখ্যা, এটা আসলে এটাও খুবই সহজ ক্ষেত্র প্রশ্ন। এম শেল কে এল এম এন, কে শেলে থাকে হচ্ছে 2টা, এল থেকে 8, এম এ থাকে 18টা। এত বলে দিলাম ভাইয়া, 18টা থাকে, সো অ্যান্সার হবে 18, শেষ। তরঙ্গ দৈর্ঘ্য ফরম্যাটে যদি আমি বলি 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1/n² মাইনাস 1/n²। একটা জেড স্কোয়ার আছে, ঠিক আছে, একটা জেড স্কোয়ার থাকবে যদি পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট হয়, আর এখানে একটা ইয়া থাকবে। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। একটু আগে বলছি যে আবার ই এর সাথে তরঙ্গের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তরঙ্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখন একটা জিনিস বুঝো, বেশ কনসেপ্ট বুঝাই দিই। সবচেয়ে কাছের কক্ষপথ থেকে যদি আসো, ধরো এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর কক্ষপথ, সবচেয়ে কাছের কক্ষপথ থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি থাকে। কেমনে থাকে? 1/λ ইকুয়ালস, ধরো হচ্ছে 1/, এটা 1² মাইনাস 1/2², কত হয় বলতো? 1/1 বা 1/4। আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, এখানে আর এস এবং জেড স্কোয়ার তো কনস্ট্যান্ট আছে। ওকে, সমস্যা নেই, এটা কনসেপ্ট হবে 4 আনসার আছে 3/4। 3/4, 1/λ ভ্যালু 3/4, অর্থাৎ 0.75 আসতেছে, 0.75 আসতেছে। মানে ই এর ভ্যালু কি আসতেছে? উল্টা হবে, মানে 4/3। ঠিক আছে, একটা ভ্যালু। এখন তুমি একটা ভ্যালু না, সেটা হচ্ছে ইয়া নাও, আম, যে ধরো যে কত থেকে, অসীম থেকে আসতেছে। আচ্ছা, হুম, হুম, ওকে, ধরো তুমি একটা ভালো না, যে সে আমার একটা ল্যামডা ভ্যালু আসতেছে অসীম থেকে, একটা ল্যামডা ভ্যালু একটা হচ্ছে অসীম থেকে 1 নম্বর কক্ষপথে আসতেছে। ধরো 1 নম্বর কক্ষপথ হচ্ছে এটা, 2 নম্বর কক্ষপথে অসীম থেকে আসতে হবে, 1 নম্বর কক্ষপথে অসীম থেকে আসতে, এনএচ হচ্ছে ইনফিনিটি। তাহলে 1/λ কি হবে? 1/λ হবে হচ্ছে 1/1 মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, মানে হচ্ছে জাস্ট 1 থাকে। 1/λ 1, অর্থাৎ ল্যামডা ভ্যালু 1, অর্থাৎ ই ইকুয়ালস টু 1, সর্বোচ্চ হলো 1। মানে বোঝা যাচ্ছে যে আমার
আমি যদি অসীম থেকে নিয়ে আসি, অসীম থেকে কোনো একটা বস্তু নিয়ে আসি, যদি আমি অসীম থেকে বস্তু এসে তো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ম্যাক্স হবে। আচ্ছা, অসীম থেকে যদি এভাবে না নিয়ে আসি, আমি এটা দেখাই দিই, এক মিনিট, ইয়া দেখাই, দেখাই। ধরো আমি এনএল ধরলাম হচ্ছে 2, আর হচ্ছে এনএইচ হচ্ছে ধরো হচ্ছে ইনফিনিট, তাহলে 1/4 আসে। 1/4 মাইনাস 1/ইনফিনিট, অ্যান্সার হচ্ছে 1/ল্যামডা ইকুয়ালস হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে আমি বলতেছি আমার ই এর ভ্যালু হচ্ছে হলো 1/4, ল্যামডা ভ্যালু হচ্ছে হলো 4। ল্যামডা ভ্যালু সর্বোচ্চ পাইতেছি, ল্যামডা ভ্যালু সর্বোচ্চ পাচ্ছি। অসীম থেকে আনলে ল্যামডার ভ্যালু থাকে ম্যাক্স, অসীম থেকে আনলে ল্যামডা হচ্ছে ম্যাক্স থাকে। তাহলে ই কি থাকে, ই থাকে হচ্ছে মাইন। এটা একটু মনে রাখতে হবে, ল্যামডা থাকে ম্যাক্স, ই থাকে মাইন। আবার উল্টা হবে, সবচেয়ে কাছে থেকে আনলে ল্যামডা ভ্যালু মাইন হবে, সবচেয়ে কাছে থেকে আনলে ল্যামডা ভ্যালু হবে মাইন, ই হবে ম্যাক্স, ই হবে ম্যাক্স। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট একটু মনে রাখতে হবে, তাহলে আমার মোটামুটি আমি বলি তরঙ্গ দৈর্ঘ্যে আমাদের কোনো সমস্যা নেই। এই ম্যাথটা আসলে, এই ম্যাথটা কি করা লাগবে, এই ম্যাথটা তো আমি কনসেপ্ট দিয়ে ফর্মুলা দিয়ে বুঝেছি অনলি। দ্বিতীয় লাইনের, আচ্ছা যখন লাইন বলবে দ্বিতীয় লাইন, একটা কোশ্চেনটা বলছে বিদ্যুৎ ভূপৃষ্ঠ হাইড্রোজেন বামার থেকে আসছে, বামার থেকে আসা মানে তার এনএল হচ্ছে হলো 2, তার সাথে দ্বিতীয় লাইন তরঙ্গ দ্বিতীয় লাইন মানে এনএইচ হচ্ছে এনএল প্লাস, লাইন যখন বলবো তার লাইনটা প্লাস লাইন সংখ্যার যোগ হয়ে যায় এনএল এর সাথে। এনএল হচ্ছে 2, লাইন হচ্ছে 2/4, মানে 1/2² মাইনাস 1/4² থেকে আসতেছে। এটা হচ্ছে 1/4 মাইনাস 1/16, 16 এরকম করো, 16/4 আসে, এনে আসবে হচ্ছিল 4 মাইনাস হচ্ছে 1, অর্থাৎ 3/16। 1 বাই ল্যামডা হচ্ছে 3/16। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা ইকুয়ালস টু 16/3, 16/3 আরএইচ। তার নিচে নিচে আরএইচ হবে, অবশ্যই নিচে আরএইচ, আরএইচ উপরে ছিল, নিচে আরএইচ, 16/3 আরএইচ, এর অ্যান্সার এটা। ঠিক আছে, আমার সিরিজ সেকেন্ড আসতেছে। ওকে, ঠিক আছে। দ্রাব্যতার জন্য শর্টকাট আমাদের ফর্মুলা আছে। দ্রাব্যতার জন্য আমি একটা কথা বলবো, তোমাদের যে মেইন বই আছে না দ্রাব্যতা, মেইন বইয়ে দেখবা যে দ্রাব্যতা বেসিক কিছু ম্যাথ আছে, লাইক এস ইকুয়ালস টু m/m - m ইনটু 100, এটা দিয়ে একটা কিছু ম্যাথ আছে, বেসিক ম্যাথ, যে ক্রিস্টালাইজ হবে কিনা, বা ধরো ক্রিস্টালাইজ হবে কিনা, ক্রিস্টালাইজ হওয়ার ম্যাথ আছে কিছু টেম্পারেচার চেঞ্জ করলে। দয়া করে এই কয়েকটা এই ম্যাথগুলো দেখবো, ও দেখবো। সাথে এই দ্রাব্যতা বের করার ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে তুমি ইজিলি শর্টকাট করে ফেলতে পারো। যেমন এল টু, মানে এখানে এখানে বোঝাচ্ছে এল ওএইচ ফুল থ্রি, এল হচ্ছে 3+, এল ওএইচ ফুল থ্রি ভাঙলে কি পাওয়া যায়, দেখে বোঝাচ্ছে এল 3+ প্লাস 3 OH মাইনাস। ওকে, এটা যদি এস হয়, এটা যদি 3s হবে, তাহলে কি হবে, এস ইন্টু 3s হোল কিউব, তাহলে হচ্ছে কি 27s⁴, 27s⁴। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই দ্রাব্যতার মধ্যে। এই কিছু ম্যাথ দেখবো বইয়ের, আর হচ্ছে ফর্মুলা বেস কিছু ম্যাথ, আর হচ্ছে হলো এটা প্লাস হচ্ছে নিয়ামকটা প্লাস। দয়া করে এই যে নিয়ামক গুলা দেখবা, এই দ্রাব্যতার নিয়ামক গুলা কি, বিশেষ করে হলো তাপমাত্রা যে নিয়ামকটা যে আছে, যে তাপমাত্রার জন্য কি কি হয়। গ্লোবাল লবণ যেটা আছে Na2SO4, Na2SO4.NH2, যে টেম্পারেচার যে এদিকে বাড়তেছে, বেড়ে গিয়ে আবার কমে আসে, দ্যাটস ইট। এটা একটু পড়ে ফেলা গ্রাফটা, ঠিক আছে, এটা মাস্ট। আচ্ছা, আয়ন শনাক্তকরণ, আমি আয়ন শনাক্তকরণ অনেক 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 ইম্পর্টেন্ট একটা টাইপ ধরি। আয়ন শনাক্তকরণ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আয়ন শনাক্তকরণের মধ্যে তোমার নেসলার বিকারক, যেটা NH4+, তারপর হচ্ছে হলো যে ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে জিঙ্ক 2+, এগুলো একটু ভালো করে দেখবা। আয়নের মধ্যে ক্লোরিন, সালফেট, এগুলো একটু দেখবা, এগুলো মাস্ট দেখতে হবে, দেখতেই হবে কেমনে কোন রিয়াকশন দিয়ে হয়। ডিরেক্ট হিটে দিতে পারে, ডিরেক্ট হিটে দিতে পারে। সো ফার্স্ট এই কোশ্চেন সলভ করি, যে অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণের জন্য আমাদের বলছে উপস্থিত ভাবে যে বিকারকটা কি, বিকারক হচ্ছে তোমার হচ্ছে নেসলে বিকারক, সেটা হচ্ছে এই যে K2SgSi4, তার সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা একটা বেস, স্ট্রং বেস লাগে, এটা হচ্ছে আনসার হবে। পরেরটা দেখো, এই কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা করলে সাধারণত কি করলো, যা HCl দিয়ে দ্রবীভূত হলো না। লবণের শিখা পরীক্ষা দেখলাম সোনালী হলুদ বর্ণ দিছে, এখন সোনালী হলুদ দেখলে বুঝতে হবে ভাই সোডিয়াম আছে, সোডিয়াম আছে এর মধ্যে। সোনালী হলুদ মানে এর মধ্যে সোডিয়াম আয়ন আছে, সো সোডিয়াম আয়ন আছে। ওকে, সোডিয়াম আছে। এখন সোডিয়াম কার মধ্যে আছে, অবশ্যই বি আছে, আর আছে সিও আছে, আগে একটা তো না, মানে বি আর সির মধ্যে কিছু একটা হবে। এখন বলছে অদক্ষেপ দ্রবীভূত হয় না। এখন বেরিয়ামের সাথে ক্লোরাইড, তার সাথে যদি কোনো একটা সালফেট থাকে, সালফেট আয়ন থাকে, সেটা বেরিয়াম সালফেট হিসেবে যে সলিড আকারে দ্রবীভূত, মানে এটা পিপিটি পড়ে, পিপিটি হচ্ছে, এটাকে এটা কখনো দ্রবীভূত হয় না, কখনো দ্রবীভূত হয় না। সো সালফেট আয়ন হবে এটা।
দ্রবীভূত হবে না, HCl দিল। ওকে, এইটা এগুলো মনে রাখতে হবে। এই যে আমি যখন এই যে ক্লোরিন গুলা পড়বো, সালফেট গুলা পড়বো, তখন আসলে এগুলো পারবো। ওকে, আর সাথে আরেকটা দেখো যে কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডে, দেখো এই কোশ্চেন এখানে রিলেটেড 21, 20, 21, 19, 20, 21 রিলেটেড। দেখো সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য যোগ করা হয় বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেটে কি বেরিয়াম নাইট্রেট আছে না, নাইট্রেট আছে। এই বেরিয়াম বেরিয়াম যখন সালফেট হিসেবে বিক্রিয়া করবে সে ইজিলি প্রিসিপিটেট করবে। কিন্তু এই বেরিয়াম যখন নাইট্রেট মানে নাইট্রিক অ্যাসিডে HNO3 আছে না, এটা সে নাইট্রিক তো অলরেডি দ্রবীভূত অবস্থায় ছিল, সো এখানে কোনো প্রিসিপিটেশন রিঅ্যাকশন দিবে না। সো জাস্ট সালফেট হিসেবে বিক্রিয়া করলে সে প্রিসিপিটেশন করবে। সো এটা বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া দিয়ে হয়। দেখো 19, 20, 21 হুবহু সেম। তো দেখো একটি হ্যালাইড লবণকে, একটি হ্যালাইড এবং সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করা হলো বেগুনি, ভাই বেগুনি ধোয়া দেয় হ্যালাইড লবণে বেগুনি দিবে, বেগুনি দেওয়া মানে হচ্ছে এটা আয়োডিন। বেগুনি দেওয়া মানে হচ্ছে এটা আয়োডিন, শেষ সহজ হিসাব, এটা কোনো ঝামেলা নেই, বেগুনি দেওয়া মানে হচ্ছে আয়োডিন দেওয়া। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের আয়ন শনাক্তকরণের বিক্রিয়া। So, আমাদের এই চ্যাপ্টারে আমরা মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি এই টাইপগুলো শেষ করে। তোমাদের তোমাদের আমি একটা কথা বলি, কিছু জিনিস লিখে দিই। তোমাদের কোন চ্যাপ্টারটা বেশি দরকার, আমরা অর্গানিক তো দিব, কালকে সকালের মধ্যে অর্গানিক দেওয়ার চেষ্টা করবো। তোমাদের আর কি কি চ্যাপ্টার দরকার, কি কি কোন কোন চ্যাপ্টার দরকার খুব দ্রুত, এই সব ক্লাসের মধ্যে চেষ্টা চেষ্টা করে শেষ করবো। সেটা আমরা লাগবে সেটা কমেন্টে জানাবো, কমেন্টে জানাবো। ঠিক আছে, চেষ্টা করবো জানাবো। ক্লাসটা পুরো দেখার চেষ্টা করবো যাতে তোমাদের পুরো ক্লিক, আমি মনে করি টাইপ ওয়াইজ কোনো সমস্যা থাকলে সেটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে, আই গেস ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। ওকে।